আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। তো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো যে প্রথম পত্রের যে টপিকগুলো থেকে আসলে সিকিউ হয়। আমি একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এ প্লাস মিস যাওয়ার কারণগুলোর মধ্যে এক নম্বর কারণ ছিল অ্যানালাইসিস না জানা। তো অ্যানালাইসিসটা কেন বলেছিলাম যে অনেকগুলো টপিক আছে যেগুলো থেকে তোমার প্রায়ই প্রশ্ন হয়। হ্যাঁ, তোমার 8টা সিকিউর মধ্যে তুমি চাইলে 6টা 7টা ওই টপিকগুলো থেকে কমন ফেলে দিতে পারবা। এবং এই টপিকগুলো এই না যে তুমি শুধু এগুলো পড়েই পরীক্ষার হলে যাবা। আমি বলবো যে তুমি পড়ো অন্য টপিকগুলো, বাট এগুলো খুব প্রেসাইসলি পড়ো যাতে এগুলাতে তোমার কোনো ভুল করতে না হয়। তো আসো আমরা একটু অধ্যায়ভিত্তিক এই টপিকগুলো একটু দেখে নেই এবং প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে আনুমানিক সেটাও আমি তোমাদের ধারণা দিয়ে দেবো। কেউ যদি এই ভিডিওটাই খুব ভালোভাবে দেখো এবং তুমি তোমার নিজের সাজেশন নিজেই তৈরি করতে পারবে ইনশাল্লাহ। তো আসো সর্বপ্রথম ভাইয়া আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। যে ভাই গুণগত রসায়ন থেকে আমি মাত্র 5টা টপিক তোমার জন্য সিলেক্ট করেছি এবং টোটাল ফার্স্ট পিরিয়ড থেকে আমি 18টা টপিক সিলেক্ট করেছি যাতে তোমাদের ভালো একটা কমন পড়ে। তো দেখো এখানে 5টা টপিক কী কী, যে প্রথমে ভাই কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, তো কোয়ান্টাম সংখ্যার মধ্যে তোমরা জানো যে একটা প্রশ্ন প্রায়ই আসে যে চতুর্থ শক্তি স্তরে, হ্যাঁ, যে n = যদি 4 হয়, n = যদি 4 হয় তাইলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আসলে কয়টা থাকবে। তো এই প্রশ্নটা খুবই কমন যে n = 4 হলে তুমি n l m s এর চার্ট বানাবা, চার্ট বানাই 32টা দেখাই দিবা। কেউ ভুলেও এগুলো ঘতে আসলে 2n² দিয়ে 32 বলে দিও না। হ্যাঁ, এই প্রশ্নটা খুবই কমন কোয়ান্টাম সংখ্যা থাকে। অ্যান্ড আরেকটা প্রশ্ন, এটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে পলির বর্জন নীতি। হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা তোমরা জানো যে কোয়ান্টাম সংখ্যার সাথে আমাদের ইলেকট্রন বিন্যাসের যে 3টা নীতি আছে, একটা হলো আউফবাউ, একটা হলো হুন্ড, আর একটা হলো পলির বর্জন নীতি। তো এই কোয়ান্টাম সংখ্যা পলি বলছে যে যেই কোনো পরমাণু 2টা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম নাম্বার সেম হয় না। তো ওই কোয়ান্টাম নাম্বার যে সেম হয় না, এটা কিন্তু কোয়ান্টাম নাম্বারের সাথে পলির বর্জন নীতি দিয়ে কম্বাইন্ড একটা প্রশ্ন হতে পারে। তোমাকে বলবে যে অমুক পরমাণুর অমুক ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতির আসলে যথার্থতা দেখাও, পলির বর্জন নীতির সত্যতা যাচাই করো। ঠিক আছে, তাইলে এটা হলো কোয়ান্টাম নাম্বার থেকে প্রশ্নের স্টাইল। এরপর হলো ভাই হাইড্রোজেন বর্ণালী। তোমরা জানো হাইড্রোজেন বর্ণালীর একটা বিখ্যাত সূত্র আছে, নিউবার = RH, হ্যাঁ, RH Z² 1/n1² - 1/n2²। ঠিক আছে, 1/n1² - 1/n2², এটা হলো আমাদের সেই বিখ্যাত সূত্র। অ্যান্ড হাইড্রোজেন বর্ণালী থেকে মোটামুটি প্রতি বছর প্রশ্ন থাকেই। এখানে তোমাকে ল্যামডা এর মান বের করতে বলতে পারে, নিউবার = আবার হলো কি, নিউবার = 1/λ, সেখান থেকে তোমাকে ল্যামডার মান বের করতে বলতে পারে। তারপর ল্যামডার মান দিয়ে তোমাকে বলতে পারে এটা কোন রিজিয়নে আছে, কোন অঞ্চলে আছে, দৃশ্যমানে আছে, ইউভিতে আছে নাকি আইআরে আছে। আবার বলতে পারে এটার কালারটা দেখতে কেমন, লাল, নীল, হলুদ, কমলা, পিঙ্ক, যে কোনো কালার। হ্যাঁ, তো এগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। এটা ছিল আমাদের 2 নম্বর টপিক হাইড্রোজেন বর্ণালী। 3 নম্বর টপিক হলো তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর ব্যবহার। ভাই মোস্ট আন্ডাররেটেড টপিক ইন ইন্টারমিডিয়েট। হ্যাঁ, মানে এই টপিকটা স্টুডেন্টরা কেন জানি পড়তে চায় না, বাট এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। ইভেন অ্যাডমিশনে তুমি যদি বুয়েটের প্রশ্নগুলো দেখো, 2018 সালেই দিছিল যে বিভিন্নগুলার ব্যবহার জানতে চাইছিল। হ্যাঁ, তো এই তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর ব্যবহার এবং তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর রেঞ্জ সহ একটু মুখস্থ রাখার ট্রাই করবা। এটা পরীক্ষায় দরকার হয়। কোথায় ব্যবহৃত হয়? ওই যে তোমরা জানো ইউভি রশ্মি দিয়ে জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণ করা হয়। তারপরে তোমার হলো এই যে মস্তিষ্কে MRI করা হয়। হ্যাঁ, তারপরে তোমরা জানো আইআর দিয়ে বিভিন্ন কাজ আছে, ট্রিটমেন্টের কাজে, রোগ শনাক্তকরণের কাজে, এক্সরের ব্যবহার, বিভিন্ন ব্যবহারগুলো আছে। তবে সবচেয়ে বেশি আসে ইউভিটা এবং MRI-এরটা। ওকে, এরপরে আসো কেআইপি কেএসপি। অনেকে মনে করে গুণগত রসায়ন মানেই মনে হয় কেআইপি কেএসপির ম্যাথ। হ্যাঁ, তো কেআইপি কেএসপিও আসে। এগুলো থেকে যেরকম প্রশ্ন আছে কেআইপি কেএসপি অনেক ইম্পর্টেন্ট। ওই যে তোমাকে পাত্র দিবে, পাত্র দিয়ে বলবে যদি 2টা পাত্রকে আসলে মিশানো হয় তাহলে 3 নাম্বার পাত্রের মধ্যে অদক্ষেপ পড়বে কি না, অদক্ষেপ পড়বে কি না। তো এই অদক্ষেপের ম্যাথগুলো খুবই কমন, প্রত্যেক বছরই আসে। তবে মনে রাখবে এগুলোর মধ্যে লবণের বিভিন্ন ভেরিয়েশান হয়। আমি যে টপিকগুলো বলবো এই টপিকগুলোর কোনো ভেরিয়েশন তোমরা বাদ রাখতে পারবা না, কারণ প্রশ্ন আগের বার এই টপিক থেকে হয়েছে। এখনও যদি সেম টপিক থেকে দেয় টিচাররা ট্রাই করবে একটু ভেরিয়েশন ক্রিয়েট করতে, আর একটু ভালোভাবে যাতে স্টুডেন্টের থেকে ডেলিভারিটা পায়, সেজন্য একটু টাফ করতে পারে। টাফ না, আমি বলবো যে একটু ভেরিয়েশন ক্রিয়েট করে, জাস্ট, আর কিছু না। সো এখানে লবণের অনেক রকম ভেরিয়েশন হয়। হ্যাঁ, A2B3, আরেকটা ধরো দিল যে XY3, এরকম তোমাকে লবণ দিয়ে বললো এখানে আরেকটা লবণ ক্রিয়েট হয়েছে, সেই লবণটার অদক্ষেপ পড়বে কিনা। এটা গেল কেআইপি কেএসপি থেকে প্রশ্নের টাইপ। এরপর হলো সময়ন প্রভাব। আসলে সময়ন প্রভাবটা যদিও আমাদের সিলেবাসে, শর্ট সিলেবাসে ভালোভাবে দেয়া নাই, মানে ডিরেক্ট বলে নাই যে সময়ন প্রভাব আছে।
কারণ সমায়ন প্রভাব মূলত কেআইপি এবং কেএসপিরই একটা জিনিস, একটা বর্ধিত পড়া হলো সমায়ন প্রভাব। এটা যদিও শর্ট সিলেবাস আসার পর থেকে পরীক্ষায় মনে হয় কেউ তেমন একটা দেয় নাই, বাট আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা বোর্ড কোনো একটা এই বছরের মধ্যে সমায়ন প্রভাব থেকে প্রশ্ন দিয়ে দিবে। তো কেউ যদি আসলে ভাবো যে ভাই আমি রিস্ক নিতে পছন্দ করি, সে সমায়ন প্রভাব পড়ার দরকার নাই। আর যদি মনে করো না ভাই আমি রিস্ক নিব না, আমি আপনি যেই টপিকগুলো বলছেন এগুলো অন্তত খুব ভালোভাবে পড়বো, সে অবভিয়াসলি সমায়ন প্রভাব পড়ে যাবা। সিলেবাসে থাকা না থাকে সেটা পরের ব্যাপার, ঠিক আছে? তাইলে আমরা এই গয়ের জন্য এই 5টা টপিক পড়লে মোটামুটি আমাদের হয়ে যাবে। ওকে, এবার আসো আমাদের ভাই তৃতীয় অধ্যায়, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আচ্ছা, মজার একটা কথা বলি, আমি এই অধ্যায় শেষে তোমাদের এই ভিডিওটা শেষের দিকে এসে তোমাদেরকে আরেকটা ট্রিক শিখাবো যে তুমি প্রথম পত্রে তোমার সবও যদি কমন পড়ে তুমি কি কি আসলে অ্যান্সার করা উচিত, কি কি অ্যান্সার করা উচিত না, সেটা আমি শেষে বলে দিচ্ছি 5টা অধ্যায়ের হলো দেওয়ার পরে, হ্যাঁ, সাজেশন দেওয়ার পরে। তো আসো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে আমরা কি পড়বো। প্রথমে ভাই ডি ব্লকের ওই যে কিছু বৈশিষ্ট্য আছে না, চুম্বক ধর্ম প্রদর্শন করে, তারপর কি রঙিন যৌগ গঠন করে, তো ডি ব্লকের ওই বৈশিষ্ট্যগুলো থেকে আসলে প্রশ্ন হয়। ডি ব্লক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আছে পর্যায়বৃত্ত ধর্ম, কয়েকটা পর্যায়বৃত্ত ধর্ম আছে না, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, হ্যাঁ, ওই ধর্মগুলার কোনটা কোন দিকে বাড়ে, উপর থেকে নিচে গেলে কোনটা কমে, আবার এই বাড়া কমার মধ্যেও কিছু ব্যতিক্রম আছে। তো এই ব্যতিক্রমগুলো থেকে কিছু প্রশ্ন আসে, কি করবে, তোমাকে বিভিন্ন কলাম এবং রো দিয়ে দিবে, বলবে না মৌলের নাম কি, হ্যাঁ, মৌলগুলো এ বি সি ডি এভাবে তোমাকে দিবে। তারপর হয়তো বললো যে এটা এত নাম্বার গ্রুপ, এটা এত নাম্বার গ্রুপ, এটা এত নাম্বার, এদিক থেকে এদিকে গেলে কোনটা বাড়ে কোনটা কমে, এদিক থেকে এদিকে গেলে কি হয়, জাস্ট ধর্ম নিয়ে যা আলোচনা আছে। অ্যান্ড ধর্মের মধ্যে আসলে সব ধর্ম খুব ভালো করে পড়া লাগে না, আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি, হ্যাঁ, এই দুইটা থেকে আসলে বেসিক্যালি বেশি কোশ্চেন হয়। ওকে, এবার আসো ভাইয়া ফাজানের নীতি 3 নম্বরে। ওকে, মনে রাখবা এই অধ্যায়টা আসলে 2 ভাগে ভাগ করা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পর্যন্ত 1 ভাগ, রাসায়নিক বন্ধন থেকে আরেক ভাগ। তো আমি প্রথম 2টা টপিক রাখছি হলো এই পার্ট থেকে, আর পরের যে 5টা টপিক এগুলো হলো বন্ধন পার্ট থেকে, ঠিক আছে? বন্ধন পার্টের প্রথমে আমি দিছি ফাজানের নীতি। ফাজানের নীতি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যাডমিশনের জন্য, একাডেমিকের জন্য, সব জায়গার জন্য ফাজানের নীতি ইম্পর্টেন্ট টপিক। যদিও ঘতে একটু কম দেখা যায় ফাজানের নীতিকে, বাট খতে এর কোনো তুলনা নাই, হ্যাঁ। আর আমি বলবো ভাই এটা ঘতে আসুক না আসুক তুমি পড়ো এটা খুব ভালো করে, অ্যাডমিশনে 1টা 2টা এমসিকিউ পাবাই ফাজানের নীতি থেকে। এরপর আসো শঙ্করায়ন। শঙ্করায়ন নিয়ে যদি বলি, অনেকে মনে করে তৃতীয় অধ্যায়টা আসলে শঙ্করায়নের অধ্যায়, কারণ সবচেয়ে আনন্দদায়ক টপিক হলো এখানে শঙ্করায়ন। তো শঙ্করায়ন বেসিক্যালি তোমাদের প্রশ্ন হবে, শঙ্করায়নের চিত্র আঁকতে বলতে পারে, অমুকের শঙ্করায়ন কি, তমুকের কি, এই কি সেই কি, এসব শঙ্করায়নগুলো। আর মনে রাখবা শঙ্করায়নের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় শঙ্করায়ন হলো SP3, ঠিক আছে? এটা অনেক বেশি জনপ্রিয়, এটা স্যাররা খুব পছন্দ করে। এবার আসো VSEPR, আমরা অনেক সময় এটাকে ভ্যাসপার বলে ফেলি, হ্যাঁ, ভ্যাসপার বলি বা VSEPR, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। আমাকে যদি কেউ বলে যে ভাইয়া আপনি এই অধ্যায় থেকে মাত্র একটা টপিক সাজেশন দিবেন, 7টা না, তাহলে আমি বলবো VSEPR, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা আসবেই, মোটামুটি শিওর থাকো। VSEPR-এ গিয়ে তুমি হয়তো এখন যদি কেউ না পড়া থাকে হয়তো বুঝবে না, লিখে রাখতে পারো যে VSEPR-এ গিয়ে মনে রাখবে এই যে মিথেন, অ্যামোনিয়া আর পানি, মিথেন, অ্যামোনিয়া এবং পানি, এদের বন্ড অ্যাঙ্গেলের মধ্যে যে একটা ব্যবধান আছে, যেমন এর বন্ড অ্যাঙ্গেল 109.5, এর বন্ড অ্যাঙ্গেল 107, এর বন্ড অ্যাঙ্গেল 104.5, এই ভ্যারিয়েশনগুলো আসবে। এবং এদের জ্যামিতিক স্ট্রাকচার, এদের আকৃতি, এই জিনিসগুলো নিয়ে তোমাকে আসলে প্রশ্ন করবে, মোটামুটি শিওর থাকো। VSEPR অনেক ইম্পর্টেন্ট। এরপর সব পোলারিটি, পোলারিটি থেকে ঘতে একটু কম প্রশ্ন হয়, আবার মাঝে মাঝে বেশি হয়, এটা আনসার্টেন একটা টপিক। ওই যে পানি একটি পোলার যৌগ, কেন পোলার নয়, কার্বন ডাইঅক্সাইড কেন পোলার নয়, এটা একটা অপোলার যৌগ, এই ব্যাপারগুলো নিয়ে হলো প্রশ্ন হইতে পারে, ঠিক আছে? এরপর আসে হাইড্রোজেন বন্ধন। ভাইয়া সেম কথা, আমাকে যদি বলা হয় আপনি এই অধ্যায় থেকে 2টা টপিক সাজেশন দিবেন, আমি হাইড্রোজেন বন্ধনকে দিব, হ্যাঁ, প্রথমে ভ্যাসপার, এরপরে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন আসবেই। অ্যান্ড সবচেয়ে ইজি একটা টপিক হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন তুমি কিচ্ছু না, এটা জাস্ট একটু পড়ে রাখবা কি হয় না হয়। অ্যান্ড তোমরা একটা প্রশ্ন 9-10 থেকে হয়তো ফেস করছো অনেকে, H2S আর H2O, এই দুইটাই কিন্তু সিমিলার টাইপের যৌগ, তো কিন্তু এই H2S হলো গ্যাস, বাট পানি হলো লিকুইড, হ্যাঁ। তো কেন আসলে এরকম যে একটা গ্যাস হলে একটা লিকুইড হলে, এই প্রশ্নটা বারবার আসে, প্রচুর পরিমাণে আসে। এটা আসলে হাইড্রোজেন বন্ধনের একটা টপিক। সো আশা করি তোমরা টপিকগুলো বুঝতে পারছো অ্যান্ড লিখে নিছো।
ওকে, এবার আসো লা শাতেলিয়ার নীতি, রাসায়নিক পরিবর্তনের মধ্যে আমরা চলে আসছি। চতুর্থ অধ্যায়ের প্রথম টপিকটা দিয়েছি লা শাতেলিয়ার নীতি। আমি এখানে মাত্র 4টা টপিক সিলেক্ট করছি। আসলে 4টা টপিক দেখতে মনে হলে এই টপিকগুলো অনেক বড় বড়। লা শাতেলিয়ার নীতি তোমরা জানো যে তাপ, চাপ, ঘনমাত্রা নিয়ে কে কাকে বাড়াইলে কে কমে যাবে, কোন দিকে গেলে কি হবে, ওই সব জিনিসপাতি নিয়ে লা শাতেলিয়ার নীতি ডিল করছে। ঠিক আছে, তো অবভিয়াসলি মনে রাখবা যে আমাদের 3টা রিয়াকশন আছে খুব ইম্পর্টেন্ট। একটা হলো অ্যামোনিয়া প্রস্তুতি, একটা হলো সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি, এবং আরেকটা হলো নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি। এই 3টা টপিক, এই 3টা বিক্রিয়ার উপর লা শাতেলিয়ার নীতির প্রভাব খুব ভালোভাবে আসে। এবং এই 3টা তাপ, চাপ, ঘনমাত্রা পারলে মুখস্থ করে রাখবা, কারণ বিভিন্ন জায়গায় এগুলো প্রয়োজন হয়। হ্যাঁ, তারপরে হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুতির যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াগুলোর উপর লা শাতেলিয়ার নীতির প্রভাবটা জেনে রাখবে, এটা আসবে। কেপি, কেসি, কে, কেবি, কে ডাব্লিউ। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে জানো যে ভাইয়া মানে চতুর্থ অধ্যায় বললে অনেকে বলে যে ভাই এটা কেপি কেসির অধ্যায়। এর সবচেয়ে কমন টপিক কেপি কেসি। এখান থেকে তো ম্যাথ তোমার আসবে, শিওর থাকো। হ্যাঁ, আমরা বেসিক্যালি কেপি কেসিতে কী করি, 5 থেকে 6টা টাইপে তোমাদেরকে ম্যাথগুলো করাই দিব, তারপর দেখবা যে ইজি ভাইয়া কেপি কেসি সব ম্যাথ তুমি পারতেছো অ্যাডমিশন পর্যন্ত, কোনো প্যারা নেই। আর কে এ, কেবি, কে ডাব্লিউ, এগুলো আসলে কেপি কেসির কনসেপ্টকে কাজে লাগাই তুমি চাইলে বুঝে ফেলতে পারবা। অ্যান্ড এগুলো ক এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কে ডাব্লিউ মাঝে মাঝে ঘতেও দিতে পারে, অ্যান্ড অ্যাডমিশনে আসলে কে ডাব্লিউ নিয়ে খুব পাকড়াও করে। হ্যাঁ, তো যাই হোক, তোমরা মেনলি কেপি কেসি খুব ভালো করে পড়বা, কেবি, কে ডাব্লিউ পারলে পড়ে রাখবা সবসময়। এরপর আসো ভাই পিএইচ। ওরে ভাই রে ভাই, খুবই 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 ইম্পর্টেন্ট টপিক পিএইচ। এখান থেকে এমসিকিউ প্রশ্ন হইতে পারে, এখান থেকে রিটেন হইতে পারে। তবে এমসিকিউ এবং রিটেনে প্রশ্নের ধরন আলাদা। এমসিকিউতে যে টাইপের প্রশ্ন হয়, রিটেনে বেসিক্যালি সেই টাইপের প্রশ্ন হয় না। ঠিক আছে, রিটেনে কি হয়, রিটেনে মনে রাখবা সবসময় এই একটা অ্যাসিড এবং একটা বেসকে মিশালে ওই মিশ্রণের পিএইচটা আসলে কত হবে, মিশ্রণের পিএইচটা কত হবে, সেটা হলো রিটেনে আসে। এবং মজার ব্যাপার হলো এই একটা টপিক, এটা ফার্স্ট পেপারও আসে, সেকেন্ড পেপারও আসে, 2 পেপারেই আসলে এটা আসে। হ্যাঁ, যে এই দুইটা, একটা অ্যাসিড একটা ক্ষারকে মিশাইলে দিন শেষে কি পিএইচ কত হবে। হ্যাঁ, পিএইচ কত হবে, এটা অ্যাসিড এবং বেজের মিশ্রণের পিএইচ। এবার আসো বাফার। ভাই বহুত ইম্পর্টেন্ট টপিক। আমি এখানে যে 4টা টপিক দিচ্ছি, 4টাই জঘন্য লেভেলের ইম্পর্টেন্ট, এগুলোর ইম্পর্টেন্সের কোনো শেষ নাই। বাফার দ্রবণের পিএইচ বের করা এবং বাফারের মেকানিজম কিভাবে বাফার কাজ করে, এই 2টা জিনিস তোমাকে আসলে জানতেই হবে। হ্যাঁ, এই 2টা আসবে, মোটামুটি শিওর থাকো যে বাফারের পিএইচ বের করা এবং বাফারের মেকানিজম আমাদের আসবে। ঠিক আছে, ওকে। এবার আসো চতুর্থ অধ্যায় গেল, পঞ্চম অধ্যায়। আচ্ছা, আমাদের যেহেতু কেমিস্ট্রিতে আছে ফার্স্ট পেপারের 4টা অধ্যায়, প্রথম অধ্যায়টা বাদ, বলতে গেলে আসলে পঞ্চম অধ্যায়টা অনেক ছোট। হ্যাঁ, এখানে মাত্র 2টা টপিক পড়লে তুমি মোটামুটি সব কমন পেয়ে যাবা। একটা হলো প্রিজারভেটিভের খাদ্য সংরক্ষণ কৌশল, ও আসলে কিভাবে খাদ্য সংরক্ষণ করে, খাদ্যকে পচতে দেয় না, তোমরা জানো প্রিজারভেটিভ, তো সেই কৌশলটা আমরা শিখবো। আর আরেকটা হলো এই খেজুর রস থেকে তুমি কিভাবে মল্ট ভিনেগার তৈরি করবা, এটা শুধু আসে। সো আমরা এই 2টা টপিক এই অধ্যায় থেকে পড়ে রাখবো। অ্যান্ড লাস্টে আমরা একটু বলবো যে প্রশ্ন সিলেকশন কৌশল, এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে প্রশ্ন সিলেকশন কৌশল আসলে কি, দেখো তুমি যদি মোটামুটি মানে একটা পড়াশোনা দাও, এখন আমাদের হাতে যতদিন সময় আছে এই পড়াশোনাটা দিলে আশা করা যায় তুমি একাডেমিকে মোটামুটি 8টা সিকিউর মধ্যে 8টা কমন ফেলতে পারবা। হ্যাঁ, এই 18টা টপিক তুমি পড়লে মোটামুটি একটা কমন তো পড়বেই, 6-7টার কমন পড়বে। অ্যান্ড তুমি যদি একটু ডিটেলসেই পড়ো, লেগে থাকো, সময় দাও, তাহলে তোমার 8টাতেই 8টা কমন পড়বে। তো ওই ক্ষেত্রে তোমাকে আসলে প্রশ্ন সিলেকশন কৌশলটা আসলে জানতে হয়। অনেক স্টুডেন্ট মনে করে ভাই আমার তো কমনই পড়ে না, আমি সিলেকশন কী করবো, কৌশল কী শিখবো, দিন শেষে দেখা যায় ওর পরীক্ষার হলে 8টা কমন পড়ছে, ও জানেই না আসলে ও কী করতে হবে। এজন্য ফার্স্ট অফ অল মনে রাখবা ভাইয়া, প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথম 10 মিনিট প্রশ্নটা পড়বা, 8টা সিকিউ পড়বা, পড়ে বেটার 6টা তুমি দাগাবা, যেই 6টা তুমি পারো খুব ভালো করে, ওই 6টা দাগাবা, এই 6টা তুমি অ্যান্সার করবা। তবে এই 6টার মধ্যে একটু মনে রাখবা, তোমার যদি 8টার মধ্যে 8টাই কমন পড়ে, 5টা, তোমরা 5টা অ্যান্সার করতে হবে, 6টা না। 8টার মধ্যে ধরো তোমার 8টাই কমন পড়ছে, এখন তুমি কি করবা, মনে রাখবা ফার্স্ট পেপারের জন্য সবসময় দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় মানে গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন থেকে সবচেয়ে বেশি অ্যান্সার করার ট্রাই করবা। এমনও হতে পারে দ্বিতীয় আর চতুর্থ থেকেই তোমার 5টা কমন পড়ে যেতে পারে। ঠিক আছে, তো যদি 4টা মিনিমাম কমন পড়বে,
এই চারটা তুমি অ্যান্সার করবাই, এই চারটা অ্যান্সার করবাই। এরপরে হলো তুমি বন্ধনের অংশে গিয়ে অ্যান্সার করতে পারো, যে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় যে 5টা টপিক আছে ওগুলোতে অ্যান্সার করতে পারো। বেসিক্যালি ট্রাই করবা থিওরিগুলো অ্যাভয়েড করতে। যেমন ধরো আমরা একটু আগে যে পঞ্চম অধ্যায় দেখালাম, তুমি বিপদে না পড়লে এই টপিক অ্যান্সার করার দরকার নাই, কারণ এই টপিকে নাম্বার কেটে রেখে দিতে পারে স্যাররা। তুমি থিওরি লিখে গেছো মুখ হয়, স্যার মনে হলো 4-3 দিয়ে দেয়। বাট ম্যাথমেটিক্যালগুলোতে তোমার আসলে স্যার নাম্বার কাটবে না। আর একটা মানে কমন ইয়ে হলো যে যারা আসলে এই অধ্যায় থেকে অ্যান্সার করে তারা মনে হয় খুব একটা পড়াশোনা করে আসে নাই, এজন্যই আমরা কি করছি, এজন্যই এটা অ্যান্সার করছি। সো আমরা এই অধ্যায়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, শিখে যাব, লাগলে অ্যান্সার করবো, বাট না প্রয়োজন হলে আমরা কখনো এটাকে অ্যান্সার করব না। আর বাদ বাকিগুলো দ্বিতীয় এবং চতুর্থ থেকে সবচেয়ে বেশি আমরা অ্যান্সার করবো, ঠিক আছে? তো তাহলে সবার জন্য শুভকামনা। আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। খুব ভালোভাবে তোমরা দেখলে 18টা টপিকের মধ্যে আশা করি অনেক বেশি কমন পড়বে। বেস্ট অফ লাক।